আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা এই মুহূর্তে আছি তোমাদের এই যে আজকে সাধারণ জ্ঞান বাংলাদেশ পরিচিতি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে করণিয়া থেকে। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে বাংলাদেশের সাধারণ জ্ঞানে অর্থাৎ বাংলাদেশ রিলেটেড সবকিছু বিষয় আমরা দেখবো যে আসলে বাংলাদেশ পরিচিতি বিষয়টা কি। তো তোমরা যারা যারা আমার সাথে আছো তোমরা হচ্ছে ক্লাসটি একটু শেয়ার করে দাও, যাতে করে তোমরা হচ্ছে বাংলাদেশ রিলেটেড যত কিছু আছে তোমরা বাংলাদেশ সম্পর্কে জন্য একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারো। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি 5 জন, এবং তোমরা একটু কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে তোমরা ক্লাসটি করছো। আমি দেখতে চাই, এবং তোমরা যারা যারা ক্লাসটি করছো আমি তাদেরকে বলবো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং আমাকে ঠিকঠাক মতো শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট করে জানাও। আর ক্লাসটি একটু শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দাও। সবাই যার যার টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে আমরা তোমাদের শেয়ার এবং তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তীতে আরো ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। সো আমাদের ক্লাসটি অলরেডি আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। সো আমি একটু শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দাও, যাতে করে হচ্ছে ক্লাসটা হচ্ছে তোমরা করে নিতে পারো। সো আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, যে তোমরা একটু শেয়ার করে দিবে আশা করি। তো ক্লাসটা বিভিন্ন জায়গায় আমি দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। ক্লাসটা আমি দেখতে চাই কে কে শেয়ার করছো আর কি। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে এই যে বাংলাদেশ পরিচিতি অংশে আমরা আসলে কি পড়বো। বাংলাদেশ পরিচিতি অংশে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আমরা অনেকগুলো বিষয় আমরা আজকে কভার করব। বাংলাদেশের নাম কোত্থেকে, উৎপত্তি কোত্থেকে সেখানে দেখতে পাচ্ছ। তো আমার সম্পর্কে কিছু নতুন করে বলার নাই, আমি হচ্ছে তোমাদের রায়হান স্যার, সাধারণ জ্ঞান পড়াই তোমাদের। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত আছি মাস্টার্সে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আজকে লাইভ ক্লাসে স্বাগত। তো এই যে দেখো, এই যে ম্যাপটা, এটা হচ্ছে একটা বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ আমরা জানি। তো এই যে ম্যাপটা, এই ম্যাপটা কিন্তু তোমরা যদি দেখো যে এই ম্যাপের আশেপাশে আমরা যদি দেখি যে বাংলাদেশের সীমানাবর্তী যে অঞ্চলগুলো, ধরো এই যে এই অঞ্চলটা, এই যে আমরা বলি যে ইন্ডিয়া লক কান্ট্রি বাংলাদেশ, হ্যাঁ, তিন দিক থেকে কিন্তু ইন্ডিয়া। এই তিন দিক থেকে প্রথম বাংলাদেশের যে এক পাশে, এই পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া, আর এই যে এই পাশে হচ্ছে মিয়ানমার, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের কিন্তু প্রতিবেশী দেশ কিন্তু দুইটি। তোমরা অনেকেই পরীক্ষায় আসে যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে কতটি দেশে, অর্থাৎ দুইটি দেশে। আচ্ছা, এবার তোমরা দেখো, আর এই যে এই বে অফ বেঙ্গল, এটাকে বলা হয় বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। এই যে দেখো, বাংলাদেশের পরীক্ষায় আসে যে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত, অথবা বাংলাদেশের তৃতীয় প্রতিবেশীকে এই যে বঙ্গোপসাগর বলা হয় বাংলাদেশের তৃতীয় প্রতিবেশী। অর্থাৎ দেখো, এই বঙ্গোপসাগরে এই যে বিশাল জলরাশি, এই জলরাশি কিন্তু বাংলাদেশের একটা আলাদা প্রতিবেশী হিসেবে তুলনা করা হয়। তো সেক্ষেত্রে আমরা এই যে বাংলাদেশের যে 64টি জেলা, এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে বাংলাদেশের মাঝ বরাবর কোন রেখাটি অতিক্রম করছে, আমি এবার দেখে দিচ্ছি। তোমরা যারা আছো তারা একটু কমেন্ট করে জানাও যে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কোন রেখাটি আসলে অতিক্রম করেছে আর কি। ধরো বাংলাদেশের ঠিক মাঝ বরাবর দিয়ে যে রেখা অতিক্রম করেছে, আমি দেখতে চাই, দেখি কেউ আছে কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাও যে বাংলাদেশের, এবং তোমরা নিজেরাও কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। আচ্ছা, যাই হোক, অনেকেই দেখছো। তো বাংলাদেশের মাঝ বরাবর্তী একটি রেখা অতিক্রম হয়েছে, সে অনেকে উত্তর করছো যে সেই রেখাটির নাম হচ্ছে, আমরা যদি দেখি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই যে এই দ্রাঘিমা রেখাটি মাঝখান দিয়ে গিয়েছে, দেখছো, এই রেখাটি হচ্ছে শেরপুর অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, আর এক্সিট হয়েছে, বের হয়ে গিয়েছে বরগুনা অঞ্চল দিয়ে, হ্যাঁ। আর বাংলাদেশের মাঝামাঝি, একদম মাঝামাঝি, সবচেয়ে বেশি যে প্রশ্ন আছে মাঝামাঝি, হ্যাঁ দেখো মাঝামাঝি একদম, এই যে মাঝামাঝি দেখো, এই যে একটা রেখা গিয়েছে, যে রেখাটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখা যেটি রয়েছে ট্রপিক অফ ক্যান্সার, পরীক্ষায় আসে যে ট্রপিক অফ ক্যান্সার বলা হয় কোন রেখাটিকে, বা কোন রেখাটি বাংলাদেশের ঠিক মাঝ বরাবর দিয়ে অতিক্রম করে গেছে। তো এই যে 90 ডিগ্রি অংশ দাগিমা, সেটা উপর থেকে নিচে গেছে, আর সমান্তরাল ভাবে মাঝ দিয়ে গিয়েছে কোনটা, কর্কটক্রান্তি রেখা। আর এই দুইটা যে রেখা একসাথে মিলিত হয়েছে সেই জায়গাটি হচ্ছে ফরিদপুরে। তো রিসেন্টলি যে তোমরা কিন্তু পরীক্ষায় যারা সাম্প্রতিক পরীক্ষা দিবা, এই সাম্প্রতিকে কিন্তু এই প্রশ্নটা খুবই আসে যে বঙ্গবন্ধু মহাকাশ যে স্পেস সেন্টার যেটা হইতে যাচ্ছে, এটা কিন্তু, বা বঙ্গবন্ধু মানমন্দির, সেটা কিন্তু ফরিদপুরে, হ্যাঁ। এই যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা, হ্যাঁ। তো ভাঙ্গা তোমরা যারা গেছো, যে পদ্মা সেতুর কিন্তু একটা ভালো এখানে ভাঙ্গা ফরিদপুর এক্সপ্রেসওয়ে, হ্যাঁ,
সো এই যে নিক্সন চৌধুরী এলাকা, সো এই যে এই ফরিদপুরের এই অঞ্চলে যে বঙ্গবন্ধু স্পেস সেন্টার, এটা কিন্তু হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা এই বিষয়টা আমরা দেখেছি। আমরা একটু দেখি যে আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। আমরা এই যে এই বাংলাদেশের উৎপত্তি সম্পর্কিত, আমরা এই বাংলাদেশের উৎপত্তিটা আসলে কিভাবে হইলো, মানে বাংলা যে বলি এটা আসলে কি প্রথমে এরকম ছিল না, বিভিন্ন সময়ে এটা পালাক্রমের মাধ্যমে এটা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তোমরা যারা যারা দেখছো, আমি একটু অনুরোধ করব তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবে। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে আমাদের অন্যান্য যারা আছে তারা যেন ক্লাসটা দেখার সুযোগ পায়। আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো, দেখো একটু ক্লাসটা একটু শেয়ার করে দিতে। অলরেডি যারা যারা দিয়েছো শেয়ার লিখে ডান লিখো, আমি দেখতে চাই যে কারা কারা শেয়ার করেছো, তাদেরকে আমি ডান লিখে কমেন্ট করো, ডান লিখে কমেন্ট করো। দেখো, দেখ এই যে বাংলা নামের উৎপত্তি ও বিবর্তন কিভাবে হইলো, এই বাংলা যে আমরা বাংলা কিভাবে জানি। দেখো, এই যে বঙ্গ একটা জনপদ, এই প্রাচীন বাংলায় জন মানে কি, এই জনপদ আমরা যদি ভাঙি এটাকে জনপদ কি, আমরা যদি এটাকে দেখি জনপদ, এই জনপদ মানে কি, জন মানে হচ্ছে পায়ের পাতা, জন মানে কি পায়ের পাতা, পায়ের পাতা, পায়ের পাতা। এই যে জনগণে বা জনগণের মানুষও বলে, পদ মানে পায়ের পাতা, সেক্ষেত্রে বলে এই জনগণ বা পদ, এই পদ যে পদ দিয়ে যে জনপদ মানে মানুষের পায়ের পাতা যে যে অঞ্চলগুলো দিয়ে গিয়েছে, জনপদ হলো সেই অঞ্চলগুলো আর কি। হ্যাঁ, তো জনপদের অংশটা হয় মানুষের পায়ের পাতা একসাথে হয় আর কি। আমি জন আলাদা করে বলেছি, কিন্তু জন আলাদা করে পায়ের পাতা না, জনপদ মানে মানুষের পায়ের পাতা যে অঞ্চলগুলোতে পড়েছে, একদম দুইটার একদম সম্মিলিত একটা শব্দ। এই যে জনপদ, এই জনপদ গুলা প্রাচীন বাংলায় ছিল 16টা জনপদ। পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে প্রাচীন বাংলায় কয়টা জনপদ ছিল। সো প্রাচীন বাংলায় ছিল 16টা জনপদ। থ্যাংক ইউ আয়েশা হাসান নদী ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে শেয়ার দিব ভাই, আমার তো ফ্রেন্ড নাই। আচ্ছা, শেয়ার কাকেও শেয়ার দরকার নেই, টাইমলাইনে শেয়ার দাও, তাহলে অনেক মানুষ দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। এরকম যারা আছো তারা কমেন্ট করে আমার লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্ট গুলো পড়ি। থ্যাংক ইউ সো মাচ। দেখো, এই যে আমরা যে দেখলাম যে এই যে বঙ্গ জনপদের জনপদ একটা হইলো প্রথম, এটা অনেক আগে। এই বঙ্গ থেকে হচ্ছে বাঙ্গাল, বঙ্গ যুগ আইল, বাঙ্গাল। তোমরা অনেকে হচ্ছে যারা তোমাদের জানো যে আইল মানে হচ্ছে খেতে লাইল বলে আর কি, যে তোমরা যারা জমিতে হাঁটাহাঁটি করো, গ্রামে গেলে তোমরা ঈদে অনেকে বাড়িতে যাবা বা অনেকে ঈদের গ্রামেই থাকো, তারা কিন্তু দেখবা যে হচ্ছে এই যে গ্রামের যে আইল, এই আইলটাকে বলা হয় লাইল আর কি। তো এই অঞ্চলে যেহেতু কৃষি প্রধান সমাজ ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বঙ্গ। হ্যাঁ, তো বঙ্গর যে বিষয়টা কি, দেখো ক্ষেতের আয়, ক্ষেতের আয়। তো এই যে ক্ষেতের আয়, এই বঙ্গ থেকে আর ক্ষেতের আয় দুইটা মিলে হচ্ছে বাঙ্গাল। তো আমরা বলি না তুম কাহা সে আয়ে হো ভাই, মানে এই যে বাঙ্গাল সে আয়া। তো এই যে বাঙ্গাল হচ্ছে মানে যারা হচ্ছে বাঙ্গাল, মানে যারা হিন্দিতে বা উর্দুতে কিন্তু বলে বাঙ্গাল সে আয়া হয়। তো এই যে এটা হচ্ছে এই বাঙ্গালটা হচ্ছে তোমার কি এই দুইটার একটা সংস্পর্শ। তারপরে এই বাঙ্গাল থেকে প্রাচীন বাংলার যে অনেকগুলো জনপদ ছিল, আমি বলছি তো এটা 16টা, এর মধ্যে 6টা জনপদ, কয়টা জনপদ, 6টা জনপদ, 6টা জনপদকে এক ভদ্রলোক এক করছে, এক করে এটার নাম দিয়েছে বাংলা। মানে এই বাংলাকে এক করে নাম দিয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন সুলতানি বংশ, অর্থাৎ বাংলায় 1338 সালে, ধরো এই যে 1338 থেকে 1538, এটা খুব খেয়াল রাখবা। 1538 সুলতানি শাসনামল ছিল, সুলতানি শাসনামল ছিল। এই সুলতানি শাসনামলে যে ফখরুদ্দিন মোবারক শাহ, পরীক্ষায় আসে যে বাংলায় 1338 সালে, তোমার খাতায় নোট করে লিখো, সব কিন্তু স্লাইডে পাবে না। 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় সুলতানি শাসনামল প্রতিষ্ঠা করেন। তার মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলায় সুলতানি শাসনামল প্রতিষ্ঠা করেন কে, তোমাদের উত্তর কি হবে, ফখরুদ্দিন মোবারক শাহ। আচ্ছা, এই যে এই ফখরুদ্দিন মোবারক শাহ, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে সুন্দর ক্লাস হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আরো অনেক যারা যারা ক্লাস দিচ্ছে, ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু ক্লাসটা হচ্ছে আরো বেশি বেশি, আমরা কোঅর্ডিনেট তরফ থেকে তোমাদের জন্য আরো অনেক বেশি ক্লাস দিব, যাতে করে তোমরা ঘরে বসেই প্রিপারেশন নিতে পারো আর কি। যাই হোক, দেখো এই যে আমাদের বাঙ্গাল আমরা বললাম, এই বাংলা এই যে এই 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ একটা সুলতানি বংশ প্রতিষ্ঠা করছে, তার দ্বিতীয় শাসক, তার নাম ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলার ছোট ছোট জনপদ গুলোকে একত্রিত করে ফেলেন, এটার নাম দেন কি, এটার নাম দেন বাংলা। তো বাংলা থেকে বাংলা নাম, এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে,
পরীক্ষায় বিসিএস থেকে ধরে নার্সিং থেকে ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। সেটা নেই যে এই অঞ্চলের নাম বাংলা প্রথম কখন হয় বা কে নামটা দেন। সবাই আমি আশা করি এই অংশটা তোমরা পারবা। যাই হোক, আচ্ছা তারপরে দেখেন আমরা দেখি এই যে শামসুদ্দিন ইলিয়াসের পরে আসে সুবাই বাংলা। এই সুবাই বাংলা কে দেন আসলে? আমরা জানি যে মুঘল সম্রাট আকবর, আকবর কোথেকে এসলো? আমরা যদি দেখি যে এই অঞ্চলে 1500, আমরা যদি দেখি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, তার মানে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে 1526 সালে এই অঞ্চলে বা এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে মুঘল সাম্রাজ্য কোন যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ। থ্যাংক ইউ আয়েশা, আয়েশা শেয়ার করেছে। আর যারা যারা শেয়ার করেছো তারা একটু শেয়ার লিখে ডান লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে কি যে তোমরা আসলে ক্লাসটা শেয়ার করেছো। এই যে দেখো এই মুঘল সম্রাটকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার যে ছেলে ছিল আমরা হুমায়ুন, হ্যাঁ, তো হুমায়ুনের ছেলে ছিলেন আকবর। তো আমরা জানি প্রথম কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম সম্রাট, তারপর হচ্ছে আমরা জানি হুমায়ুন, হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর। এই আকবর বাংলাকে কি করেন? শাহ-ই বাংলা নামে ঘোষিত করেন, বা সরি সুবা-ই বাংলা। পরীক্ষা আসে এই যে বাংলাটাকে সুবার যে প্রধান থাকে সুবেদার, যে সুবেদার শায়েস্তা খান। তোমরা এই যে অনেকে লালবাগে যে দেখো যে একটা লালবাগ দুর্গ, যে লালবাগ কেল্লা, এই কেল্লায় কিন্তু এই শায়েস্তা খানের মেয়ে। পরীক্ষা আসলে এই লালবাগ কেল্লায় কার আসলে কাকে সমাহিত করা হয়? এই শায়েস্তা খানের মেয়ে হচ্ছে পরি বিবিকে সমাহিত করা হয়। আসিফ আমাদের বর্তমান সময়ের তরুণ একজন লেখক, তার একটা বই আছে পরি বিবি। উনি হচ্ছে এই পরি বিবির যে সম্পর্কে একটা উপন্যাস লিখে ফেলেছেন। দেখো তো এই যে এই সুবা-ই বাংলা, এটা হচ্ছে কি কে দিয়েছেন? আকবর। আর আকবরের এই সুবেদার ছিলেন এই অঞ্চলে আমরা জানি শায়েস্তা খান। তো এই সময় আমরা এইভাবেই হচ্ছে পড়তে হবে আমাদের বাংলার ইতিহাস। তারপর প্রথম ছিল বাংলা, বঙ্গ ছিল অনেকগুলো ছোট ছোট প্রাচীন কালে, একদম প্রাচীন। তারপর বঙ্গ থেকে বাঙ্গাল হলো, বাঙ্গাল থেকে বাংলা হলো, যেটা হচ্ছে সুলতানি আমল 1338 সালে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে সুবা-ই বাংলা। তারপরে 1905 সালে কি হয়েছে বলো তো তোমরা কি পারো? 1905 সালে কি হয়েছে? এই বাংলাকে ইংরেজরা দুইটা ভাগে ভাগ করে দেয়। কয়টা ভাগে? দুইটা ভাগে। যে আমরা দুইটা ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে পূর্ববঙ্গ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম একসাথে, আর পশ্চিমবঙ্গ আলাদা, পশ্চিমবঙ্গ বিহার একসাথে। তো এই যে দুইটা ভাগ করে দেয় এটাকে বলে বঙ্গ ভঙ্গ। এই যে বঙ্গটা বাংলাটা একদম চৌচির করে ফেলছে, তখনই কিন্তু এই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে বিশ্বকবি, হ্যাঁ, কে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপরে কি বলছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই যে এই কনসেপ্টটা কোথেকে আসলো? উনি দেখছেন যে বাংলা মা, আমার মাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে উনি আমার সোনার বাংলা উনি রচিত করেন। হ্যাঁ, তো এই যে এই বঙ্গভঙ্গের পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ কখন আমার সোনার বাংলা অর্থাৎ জাতীয় সঙ্গীত রচনা করেন? রবীন্দ্রনাথ কত বা কখন? বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে, বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে জাতীয় সঙ্গীত। থ্যাংক ইউ বঙ্গভঙ্গ। হ্যাঁ, আয়েশা লিখেছে, আমি জানি। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আছেন আপনারা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, যাই হোক, এই যে বিষয়টা রয়েছে পূর্ব বঙ্গভঙ্গ রদ করা, হ্যাঁ এক্স্যাক্টলি। আর এই বঙ্গভঙ্গটা আবার রদ করে আমরা যখন আবার পরবর্তী আলোচনায় দেখবো 1911 সালে রদ করেন লর্ড হার্ডিঞ্জ। তো এই বঙ্গভঙ্গ নিয়ে আমরা কিন্তু আলাদা ক্লাস আছে আমাদের, ঠিক আছে? তো আমাদের পেজে আপনারা লাইক কমেন্ট দিয়ে থাকুন, তাইলে কিন্তু আপনারা পাবেন ক্লাসগুলো। এই পূর্ববঙ্গের পরে কিন্তু আমরা দেখবো পূর্ব পাকিস্তান। তারপরে পূর্ববঙ্গ হয়ে গেল কখন? 1905 সালে। তারপরে পূর্ব পাকিস্তান মানে তো আমরা জানি এই পাকিস্তানের যে আশেপাশের যে অংশগুলা, মানে আমরা পাকিস্তান হয়ে গেল পুরো 1947 সালে দেশভাগ কত সালে? 1947 সালে। তখন কিন্তু আমরা পূর্ব পাকিস্তান হয়ে গেল, এই পূর্ব পাকিস্তান নাম। আর সবশেষে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ নামটা কিন্তু একদম একদিনে আসে না, একদম বঙ্গ, বাঙ্গাল, হ্যাঁ, বাংলা, সুবাই বাংলা, তারপরে কি আমরা পূর্ব বঙ্গ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে বাংলার নামের উৎপত্তি হয়েছে। তো আমি আপনারা হিস্ট্রি শুনে একটু বোরিং হইতে পারে, আমরা একটু ইনোভেটিভ একটা যেতে যাই। এই যে দেখেন, এটা যদিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমি আশা রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন। যে এই যে দেখেন, এখানে কিন্তু আমরা প্রাচীন বাংলা যে জনপদ গুলা দেখবো, এই যে এই অংশটা, এটা কিন্তু বাংলা ছিল। এই যে এই অংশটা, এটা কিন্তু বাংলা ছিল। তারপরে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান
দেখছেন এখানে হচ্ছে ময়মনসিংহ ছিল, এখানে হচ্ছে আপনার ঢাকা ছিল, হ্যাঁ এই যে তারপরে এখানে হচ্ছে যে ফরিদপুর, তারপরে হচ্ছে এখানে বরিশাল, অনেকে বলে বরিশাল মনু। তো এই যে যারা যারা আছে এটা কিন্তু বঙ্গ, ঠিক আছে, এটা হচ্ছে বঙ্গ, ঠিক আছে। আর এই যে পরীক্ষা হাজারবার প্রশ্নটা আসে যে হরিকেল কোন জায়গায়, দেখেন এটা হচ্ছে কি, অনেকে আপনারা জানেন এটা হচ্ছে সিলেট। সিলেটে আমরা জানি হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার রয়েছে সিলেট। এটা হচ্ছে ত্রিপুরা। আর এটা হচ্ছে কি আমরা চট্টগ্রাম। এই যে এই সোজাসুজি এই জায়গাটার নাম হচ্ছে হরিকেল। পরীক্ষা আসে যে হরিকেল অঞ্চলে কি ছিল, সিলেট ছিল, চট্টগ্রাম ছিল আর ত্রিপুরা ছিল, এই তিনটা হচ্ছে হরিকেলের অংশ। তো হরিকেলের অংশ কয়টা, এই তিনটা। সো হরিকেল যে জনপদ এটা ছিল তিনটা অংশে বিভক্ত, যে এই যে এই তিনটা। তারপরে সমতট, অনেকেই বলে সমতট মানে কি অনেকে জানে না। সমতট মানে সমুদ্র তট। সমতট মানে কি, সম দিয়ে সমুদ্র, তট দিয়ে তট মানে সমুদ্রের কাছাকাছি। দেখেন এই যে এটা হচ্ছে নোয়াখালী। অনেকে আছে নোয়াখালী আমরা কি চাই, নোয়াখালী আলাদা বিভাগ চাই, নোয়াখালী যে দেশ চাই। আমি বলি নোয়াখালী আলাদা গ্রহ চাই আর কি, অনেক তো বিন জগতের প্রাণী। যাই হোক অনেকে নোয়াখালী আছেন আমি জানি, হ্যাঁ। তো নোয়াখালী মানুষজন অফেন্ডেড ফিল হবেন না। যাই হোক এই যে এই নোয়াখালীটার নাম কি, সমতট, সমুদ্রের কাছাকাছি যারা থাকেন আর কি, তাহলে কি নোয়াখালী, ঠিক না? আচ্ছা, তো এই যে সমতট অঞ্চলে কোন কোন ছিল, নোয়াখালী আর কুমিল্লা। আর তাদের রাজধানী ছিল বড়কামতা। পরীক্ষা আসে বড়কামতা, সমতট আর এর রাজধানী কই, বড়কামতা। আর এই যে এই সমতটের পরে আরেকটা খুব ইন্টারেস্টিং, পুন্ড্র। পরীক্ষা আছে সবচেয়ে প্রাচীন যে জনপদ এটার নাম কি, পুন্ড্র। আর তার মানে সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি, পুন্ড্র। আমরা জানি পুন্ড্র নগর, আমরা জানি মহাস্থানগড়ে যে রাজধানী ছিল প্রাচীন পুন্ড্র নগরে, সেই প্রাচীন পুন্ড্র নগরে আমরা আজকে এখন আমরা একটু ঘুরে আসি দেখি। প্রাচীন পুন্ড্র, এখন প্রশ্ন আসতে পারে স্যার পুন্ড্র মানে কি, আমি তো জানি না পুন্ড্র মানে কি। এখন আসি, পুন্ড্র মানে অনেকেই জানো না, পুন্ড্র মানে হচ্ছে আখ। অনেকেই তোমরা হচ্ছে সুগার কেন খেতে ভালোবাসো, অনেকে আখ বলে, অনেকে বলে ইকো বলে, অনেকে বলে সুগার কেন, অনেকে বলে হচ্ছে গেন্ডারি। এই যে এই আখ হচ্ছে কি পুন্ড্র। এই যে এই অঞ্চলে বগুড়া অঞ্চল, আশেপাশের অঞ্চল, এই অঞ্চলে প্রচুর আখ উৎপন্ন হয়। তোমরা জানো যে চুয়াডাঙ্গা আশেপাশে হচ্ছে কেরুয়েন কুম, অর্থাৎ যে এখানে হচ্ছে আখের যে এখানে উৎপাদন কিন্তু ভালো। তো এই যে আখ থেকে কোনটা বোঝো না একটু ক্লিয়ার করে বলো বাবা। আচ্ছা নদী, তুমি একটু ক্লিয়ার করে বলো। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে দেখো এই যে পুন্ড্র মানে হচ্ছে আখ, তো এখানে আখ উৎপন্ন হইতো অনেক বেশি, সেই কারণে এটা হলো পুন্ড্র নগর। আচ্ছা এই অঞ্চলটা কোথায় ছিল, আমরা দেখেছি এই জায়গাটা, হ্যাঁ, বগুড়া আশেপাশে অঞ্চলে। আর বরেন্দ্র জাদুঘর আছে, বাংলাদেশের প্রথম জাদুঘর সেটা হচ্ছে বরেন্দ্র, এটা রাজশাহীতে। এই অঞ্চলটা রাজশাহী আশেপাশে যে অংশগুলা তোমরা দেখো, এই যে ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, এটা হচ্ছে বরেন্দ্র আশেপাশে। পুন্ড্র হচ্ছে এই যে রাজশাহী, দিনাজপুর, পাবনা এই আশেপাশে অংশ। আর এই যে এগুলা গৌর, রারো, এটা হচ্ছে বাংলাদেশের বাইরে। তো এটা না জানলে হবে। বাংলাদেশে যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি, বাংলাদেশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো তোমরা যারা যারা বুঝতে পারছো তারা একটু কমেন্ট করে জানাও। এখন বাংলা নামকরণ, এখন এই যে বাংলাদেশ নামকরণ কি কোত্থেকে হইলো, অনেকে প্রশ্ন করে না যে এই যে বাংলাদেশ এটা কখন সিদ্ধান্ত হয়েছে বা কখন নামকরণটা করা হয়েছে। দেখো তোমরা যদি দেখো বাংলা নামকরণটা একটু দেখো, বাংলাদেশ নামকরণের ইতিহাস তোমরা এই যে বাংলাদেশ দেখো, হ্যাঁ, জলে উপরে ছাড়কার তবু মাথা নোয়াবার নয়। এই যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কিন্তু এরকম ছিল না। আমাদের বাংলাদেশকে যখন পাকিস্তানিরা একদম যায় তখন একদম প্রত্যেকটা ব্রিজ ভেঙে দিয়ে চলে আসে। একদম বাংলাদেশ একদম বিভীষিকাময় একটা অবস্থা ছিল। সেই জায়গা থেকে আমি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তো বাংলাদেশ নামকরণ করতে গেছে দেখো 1969 সালের 5 ডিসেম্বর, অর্থাৎ 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন উনি, যে 5 ডিসেম্বর এই যে এই হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি সভা হয়েছিল। সেই সভাতে তিনি কিন্তু বলেন আমাদের যে স্বাধীন দেশ হবে যদি হয়, এই দেশটার নাম হবে বাংলাদেশ। তার মানে প্রথম প্রশ্ন যে বাংলাদেশের নামকরণ করেন কে, আর কেউ না, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবে করেন এটা ইম্পর্টেন্ট, সবাই জানেন যে বাংলাদেশের নামকরণ করেন কে, শেখ মুজিবুর রহমান। কিন্তু কখন করেন 1969 সালে 5 ডিসেম্বর। 1969 সালে 5 ডিসেম্বর বাংলাদেশের নামকরণ করেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা দেখি যে বাংলাদেশের এই বর্তমান যে অবস্থা সেটা কিন্তু আসলে বাংলাদেশের বোঝার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখবো যে উপনিবেশ, এই যে আমাদের বাংলাদেশ এটা কিন্তু একটা সময় কি ছিল, যে ব্রিটিশ উপনিবেশ ছিল। বাংলাদেশ কি ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল, এই যে ব্রিটিশদের। হ্যাঁ, তো আমরা জানি 1757 সালে
বাংলার শেষ স্বাধীন নবাব। তোমরা একটু কমেন্ট করে জানাও তো তার নাম কি। এবং এই শেষ স্বাধীন নবাবের যিনি ছিলেন তার মাধ্যমে কিন্তু বাংলা হচ্ছে, তার পতনের মাধ্যমে বাংলা কিন্তু কি হয়েছে, ব্রিটিশদের করাগত হয়েছে। এই যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বণিক সংস্থা, তারা ছিল একটা বাণিজ্য করতে আসছে। এই বাংলা কিন্তু একটা সময় অনেক বিখ্যাত ছিল, অনেক প্রসিদ্ধ ছিল। আমরা গোলাবরা দাম ছিল, পুকুর গোলা মাছ ছিল। হ্যাঁ, তো এই যে এই বাংলাতে কিন্তু তারা লুটতে আসছে, বাংলা থেকে বিজনেস করতে আসছে। এই বিজনেস করতে আসছে দেখে এই অঞ্চলের মানুষের মধ্যে কোনো ঐক্য নাই, একতা নাই। আরে এই অঞ্চলে তো মানুষজন একটু অন্যরকম, তাইলে আমরা যদি এইখানে বিজনেস করতে পারি আমাদের অনেক প্রফিট হবে। এবং এই জায়গাটা থেকে তারা হচ্ছে এই অঞ্চলে আস্তে আস্তে আধিপত্য বিস্তার করতে শুরু করে, যেটা হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর শাসন করছে, অর্থাৎ 1757 থেকে 1857, 1757 থেকে 1757 থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ছিল। এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা যে শাসন হইলো, এটা কিভাবে অবসান হইলো, এটা প্রশ্ন আসা। দেখো, এই 1857 সালে বাংলার এই অঞ্চলে একটা বিদ্রোহ হয়েছে, অনেক বিখ্যাত একটা বিদ্রোহ হয়েছে। এক্স্যাক্টলি সিরাজউদ্দৌলা, থ্যাংক ইউ সো মাচ নবী, ও বলেছে হ্যাঁ গণ অভ্যুত্থান, না এটা হচ্ছে হ্যাঁ সিরাজউদ্দৌলা, থ্যাংক ইউ। সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। তোমরা আনারসনের একটা ছবি দেখছো যে বাংলার শেষ স্বাধীন নবাব, বাংলা বিহার উড়িষ্যার, হ্যাঁ এরকম একটা ডায়লগ, খুব সুন্দর একটা ডায়লগ, খুবই আমার কানে এখনো বাজতেছে যে কিভাবে উনি ডাইরেক্ট করেছেন। দেখো তো এই যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা বণিক সংস্থা, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলাকে হারাইছে রবার্ট ক্লাইভ, আমরা জানি লর্ড ক্লাইভ। হ্যাঁ, সো এই লর্ড ক্লাইভের নেতৃত্বে কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতায় আমরা কিন্তু হেরে গেছিলাম। তারপরে কিন্তু এই 1857 সালে ইভেন একটা বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহটার নাম কি কেউ বলছে কিনা? হ্যাঁ, 1857 সালে, এক্স্যাক্টলি, ভেরি গুড, থ্যাংক ইউ নদী। লিখেছে সিপাহী বিদ্রোহ। এক্স্যাক্টলি, এই অঞ্চলে যে সিপাহী ছিল তারা হচ্ছে বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ শুরু হয়েছে কলকাতার ব্যারাকপুর সেনা দিবসে। কোথায়? কলকাতার ব্যারাকপুর সেনা দিবসে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে সিপাহী বিদ্রোহ, তোমরা অনেকেই জানো যে সিপাহী বিদ্রোহ নিয়ে একটা মুভি আছে আমির খানের, এটা তোমরা দেখবা সবাই, মঙ্গল পান্ডে। এই যে সিপাহী বিদ্রোহ কি হয়েছিল সেখানে তাদের যে অস্ত্র ছিল, অস্ত্রটাকে তারা কার্তুজ ছিল, এটা মুখ দিয়ে ছিঁড়ে, এটা কার্তুজ দিয়ে এইভাবে হচ্ছে, ধরো কার্তুজটা আমি ঢেলে এইভাবে হচ্ছে এটা করতে হয়, তো মুখ দিয়ে তো টান দিয়ে ছিঁড়তে হয়। তো কার্তুজে ইংরেজরা সুকৌশলে তারা হচ্ছে কি, তারা দুইটা কাজ করছে। একটা কাজ করছে হচ্ছে তারা প্রথম যে তাদের কাজ ছিল, তারা খুব সুন্দর করে এটার মধ্যে হচ্ছে শুকরের চর্বি এবং হচ্ছে গরুর চর্বি মিক্স করছে। চিন্তা করো, এখন হিন্দু যারা এই অঞ্চলে কিন্তু দুইটা সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকে, হচ্ছে মুসলিম একটা হিন্দু। মুসলিম যারা তাদের জন্য শুকর হচ্ছে হারাম, আর যারা হিন্দু তারা তো গরু তাদের দেবতা, তারা তো গরু কিন্তু তাদেরকে তারা হচ্ছে খায় না, মাংস খায় না। তো সেক্ষেত্রে তাদের দুই পক্ষেরই কিন্তু এটা ক্ষতি হয়েছে। তখন কিন্তু তারা হচ্ছে বিদ্রোহটা করছে 1857 সালে, এবং এই বিদ্রোহের ফলে এই কোম্পানি শাসনের অবসান হয়। হ্যাঁ, বল না যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি জোর বাংলার মন্দির বেদি থেকে, আমি তো এসেছি পালযোগ নামে চিত্রকলার থেকে। হ্যাঁ, তো এই যে আমি তো এসেছি যে 12 ভূঁইয়া সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। এই যে বাঙালির যে আগমন, সেটা নিয়ে সৈয়দ শামসুল হকের কবিতা আছে, আমার পড়ে, তোমরা এটা পড়বা। তো এখানে বলছে যে আমি তিতুমিরের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহ গুলো হচ্ছে আমাদের একদম রন্ধে রন্ধে ছিল, আমরা কিন্তু এইভাবেই স্বাধীন বাংলাদেশ পাই না। তো তাদের হচ্ছে 1857 সালে পর্যন্ত তাদের অবসান শেষ। এবং 1858 সালে রানী ভিক্টোরিয়া, হ্যাঁ ভিক্টোরিয়ার যে রাজকীয় ঘোষণা বলে, এটা কিন্তু সরাসরি ইংল্যান্ড থেকে শাসিত, তার মানে সরাসরি ইংল্যান্ড থেকে শাসিত 1858 সালে। আচ্ছা, আর 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রেগুলেটিং অ্যাক্টটা ছিল 1773 সালে একটা অ্যাক্ট, যেটা ওয়ারেন হেস্টিং এর সময় করা। এই একটার মাধ্যমে কিভাবে আমি ভারতকে লুটে পুটে খাবো, সেটা এই দিক নির্দেশনা ছিল এই রেগুলেটিং অ্যাক্ট। এবং 1858 সালে আমি যেটা বললাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন হয় সরাসরি। রানী বলছেন না, এখন থেকে আর কোনো কোম্পানি শাসন, এখন থেকে আমি সরাসরি আমি শাসন করব এই ভারত মহাদেশকে আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এই যে এই উপনিবেশের পরে আমরা এখন বর্তমান বাংলাদেশের অবস্থানটা দেখবো। হ্যাঁ, দেখো এই যে বাংলাদেশে কিন্তু পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1971 সালে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ইংরেজিতে লিখলে কিভাবে লিখবো? অনেকেই লিখে দা পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক, রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক না?
বাংলাদেশ। এই যে এটা কিন্তু সঠিক না, দা পিপলস এর এই দাটা টিটা কিন্তু এইটা কিন্তু আর্টিকেল হিসেবে বসে, সো এটা তো ছোট দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, মানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন এটা কেন এটা হবে? কারণ এটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 1, বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানের অনুচ্ছেদ 1 আছে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হবে, এই রাষ্ট্রের নাম হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অথবা বাংলায় হবে এটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি হবে? বাংলাদেশ নামক রাষ্ট্রের রাজধানী হবে ঢাকা। বাংলাদেশ নামক রাজধানী, এই রাষ্ট্রের রাজধানী কি হবে? ঢাকা। কেন হবে এটা ঢাকা বাংলাদেশের রাজধানী? অনেকে আমি যখন জিজ্ঞেস করি ক্লাসে, তাহলে স্যার ঢাকা হচ্ছে আমার একদম মাঝে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঢাকা থেকে কোনো দিক থেকে অ্যাটাক করা কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, ঢাকার মধ্যে সবকিছু আছে, আচ্ছা ভালো কথা। ঢাকার মধ্যে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, ঢাকা অনেক ভালো, মানে অনেক অনেক এক্সাম্পল তারা বলে। তোমরা বলতে পারো ঢাকা কেন বাংলাদেশের রাজধানী? তো আমি তোমাদেরকে একটু কমেন্ট করতে বলি, তোমরা বলো যে ঢাকা বাংলাদেশের রাজধানী কেন? আয়েশা নদী, তোমাদের অনেকেই ক্লাসটা দেখছো, আমি সবাইকে অনুরোধ করব যে ক্লাসটা একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের মাঝে। অনেক শেয়ার হয়েছে, তাহলে তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা, তাহলে কি হবে তোমাদের বন্ধু বান্ধবরা ক্লাসটা দেখতে পারবে। মানে এত সুন্দর ক্লাস হচ্ছে কর্নিয়ার তরফ থেকে, তো তোমরা কি করবা, ক্লাসটা দেখবা না? যাই হোক, এই যে এই দেখো প্রধান রাজধানী হবে ঢাকা। ঢাকা কেন বাংলাদেশের রাজধানী দেখি, কে বলতে পারো দেখি? আচ্ছা যাই হোক, এবার দেখি আমরা পরে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমি কমেন্ট করতে বলবো ঢাকা চান্স পায়নি তাই। আচ্ছা একদম কিছু ঢাকা চান্স পায়নি তাই না, ঢাকা চান্স পাওয়ার সাথে না পাওয়ার সম্পর্ক নাই। কারণ বাংলাদেশের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে, কত নম্বর অনুচ্ছেদ? অনুচ্ছেদ 5, পরীক্ষাটা আসে অনুচ্ছেদ 5-এ বলা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী। তার পরীক্ষা যদি প্রশ্ন আসে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী? 5 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এই যে বিষয়টা দেখতেছো, তারপরে আমরা দেখতেছি ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা প্রশাসনিক রাজধানী, কারণ সংবিধানে এই যে 5-এর 1 নম্বর অনুচ্ছেদে কিন্তু সেটা বলা হয়েছে। এবার আমরা দেখি এই যে বাণিজ্যিক রাজধানী মানে কি? একটা দেশের অনেকগুলো রাজধানী থাকতে পারে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে কেন্দ্র থেকে তার বাণিজ্য হয়, তোমরা জানো চিটাগাং কিন্তু একটা বাণিজ্যিক পোর্ট আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই কারণে চিটাং থেকে বাণিজ্যের সব একটা একদম সব বড় বড় প্রতিষ্ঠানগুলোর একদম হচ্ছে তাদের হচ্ছে সাপ্লাই বা যোগানদাতা যেটা হচ্ছে চট্টগ্রাম। এবার আসি বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? তোমরা সবাইকে কমেন্ট করে জানাতো যে বাংলাদেশের জাতীয় দিবস কোনটা। বাংলাদেশের যে জাতীয় দিবস সেটা কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের জাতীয় দিবস কোনটা, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমরা কিন্তু দেখতে পাবো যে বাংলাদেশের জাতীয় দিবস সেটা কোনটা। অনেকেই তোমরা বলো যে বাংলাদেশের জাতীয় দিবসটা আমরা হচ্ছে 16 ডিসেম্বর বলো, কেউ হচ্ছে 21শে ফেব্রুয়ারি বলো। তো আমি দেখতে চাই তোমরা কেউ একজন বলো বাংলাদেশের জাতীয় দিবস কোনটা। বাংলাদেশের জাতীয় দিবস কোনটা একটু বলো দেখি। বাংলাদেশের জাতীয় দিবস কোনটা দেখি, বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? তো অনেকেই দেখতেছি, আমি দেখি কেউ একজন কমেন্ট করে জানাও কিনা বাংলাদেশের জাতীয় দিবস এক্স্যাক্টলি 26শে মার্চ। অনেকে বলে একবার হচ্ছে অনেকে তোমরা যারা যারা এগুলো জান না ভালো করে জানবা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা হচ্ছে একটা দিবস আয়োজন করে, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো একজন হচ্ছে 16ই ডিসেম্বরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, সে বলছে 16ই ডিসেম্বর। তার মানে 16ই ডিসেম্বর কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস না। পরীক্ষায় প্রশ্ন যদি আসে, তোমরা আমি জানি অনেকে কিন্তু তোমরা এই ভুল কাজটা করবা, সেটা হচ্ছে তোমরা 16ই ডিসেম্বর দিয়ে দেবা কি যে বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা পৃথিবীতে 2টা রাষ্ট্র যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে। তার মানে কি বুঝতে পারছো যে তারা আগে বলেছে আমরা স্বাধীন হব, ঘোষণা দিয়েছে, তারা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। এরকম দেশ হলো 2টা, একটা কি, একটা হচ্ছে ইউএসএ। তোমরা জানো আমাদের বর্তমান ভিসা পলিসি নিয়ে খুব ঝামেলা হচ্ছে, আমি এগুলো বলতে যাচ্ছি না, পরে আমার ভিসা আটকাই দেবে। দেখো এই 2 নম্বর হচ্ছে বাংলাদেশ। তো দেখছো পৃথিবীর 2টা দেশ যারা হচ্ছে যে বলছে আমরা স্বাধীন হব, আর তারা ডিক্লেয়ার করছে এবং যুদ্ধ করছে, স্বাধীন হয়েছে। 2টা দেশে কি, একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে যেতে তোমাদের মন প্রাণ কাঁদে আর কি। বেরোন হচ্ছে আমার সুজলা সফলা শস্য শ্যামলা রূপের নাইকো শেষ আমার বাংলাদেশ। তো এই যে এই বাংলাদেশ হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে 26শে মার্চ। তো এই 26শে মার্চ কি বাংলাদেশের স্বাধীনতা দিবস। পরীক্ষার প্রশ্ন আসে স্বাধীনতার ঘোষককে। এটা নিয়ে সবার অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকটা কে। তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে কে? ইউএসএ। থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখছে আকাশ, আকাশ থ্যাংক ইউ বাবা, তুমি হচ্ছে কমেন্ট করছো। একজন অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, কমেন্ট করতেছে আমাদের আয়েশা হাসান নদী নদী। আমি আরেকজনকে পাইলাম এই মাত্র, আমি খুবই খুশি হয়েছি। আর যারা যারা আছো তোমরা কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই কমেন্ট করো তোমরা। পড়বো কি, আচ্ছা পারবো কি, ইনশাআল্লাহ যাবো ইউএসএ স্টাডি করতে, ইনশাআল্লাহ পারবা। অনেক একজন ইউএসএ তে স্টাডি করতে পারবো কিনা, হ্যাঁ ইউএসএ স্টাডি করা তেমন কিছু না, তুমি সুন্দর করে হচ্ছে একটা আইএলটিএস এর একটা স্কোর রাখবে যাতে তুমি ইংলিশের ভালো কিনা সেটা। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে ইউএসএ চলে যাবে। দেখো তার আগে সাধারণ জ্ঞান কিন্তু জানতে হবে, ইউএসএ গিয়ে তুমি বাংলাদেশে কি জানাবা যে দেখো তোমার দেশ আর আমার দেশ কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে। তো এই যে বিষয়গুলো কিন্তু জানতে হলে কি করতে হবে, কর্নিয়ার রায়হান স্যারের ক্লাস করতে হবে। দেখো এবার দেখি 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর কি আমাদের বিজয় দিবস, আমরা জানি স্বাধীনতার ঘোষণা দিছি কত তারিখ, 26শে মার্চ। বিজয় অর্জন করছি 16 ডিসেম্বর। মাত্র 9 মাসের ব্যবধানে আমরা স্বাধীনতা করছি। পৃথিবীতে এমন জাতি খুব কম আছে যারা 9 মাসের স্বাধীনতা অর্জন করছে। হ্যাঁ আচ্ছা, এবার জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটা কি, আমার সোনার বাংলা। তারপরের লাইন কি বলো তো, আমার সোনার বাংলা পরের লাইন কি। এবার দেখো এই আমার সোনার বাংলা পড়তে, আমি তোমাকে ভালোবাসি, তো কাকে, বাংলাদেশকে। আমি তোমাকে মানে আমার দেশকে ভালোবাসি। তো দেশ হচ্ছে সবার উপরে, ঠিক না, দেশ সবার উপরে, আমার দেশ বাংলাদেশ। তো এই যে এই আমার দেশকে আমি ভালোবাসি, সেইটাই লিখেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর আমি বলেছিলাম এটা উনি লিখেছেন কখন, উনি লিখেছেন ওই সময় যখন কি হয়েছে, হ্যাঁ তো এই যে থ্যাংক ইউ, হ্যাঁ আমি বাংলাদেশকে ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে এই বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেটা দক্ষিণ এশিয়ার বর্তমানে রাইজিং একটা দেশ, রাইজিং স্টার বলা হয় দক্ষিণ এশিয়ার রাইজিং স্টার বলা হয় কি বাংলাদেশকে। তো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশটাকে আমরা বলছি দক্ষিণ এশিয়ার একদম একটা রাইজিং স্টার দেশ। হ্যাঁ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মাথা পিছু আয় কিন্তু আমাদের। এবার কমেন্ট করে জানাও যে বাংলাদেশের মাথা পিছু আয় কত, একটু কমেন্ট করে জানাও দেখি। আমার সোনার বাংলা উনি লিখেছেন বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে 1905 সালের দিকে, 1905 সালে পরীক্ষায় আসে। এই যে এই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, এইটা কোন গ্রন্থে আছে, এটা আমি লিখে দিচ্ছি তোমাদের, স্বরবিতান। হ্যাঁ স্বরবিতান, গীতবিতানের বইয়ের স্বরবিতান অংশে আছে, গীতবিতান বইয়ের স্বরবিতান। পরীক্ষায় যদি আসে গীতবিতান বইয়ের স্বরবিতান অংশে আছে। এই যে এই আমার সোনার বাংলা কোথা থেকে উনি সুরটা ধার করেছেন, একজন বাউল ছিল যার নাম গগন হরকরা, বাউলের নাম ছিল গগন হরকরা, হরকরা। এই গগন হরকরা যে ব্যক্তিটা আছে তার যে একটা লাইন ছিল, আমার মনের মানুষ জেরে আমি কেমনে পাবো তারে, এই লাইনের এই সুরটাকে উনি ধারণ করে আমার সোনার বাংলা, অর্থাৎ আমার সোনার বাংলা কিন্তু এই যে বাউল সুরে রচিত, আমার মাটির সুরে রচিত। যাই হোক এবার জাতীয় প্রতীক, জাতীয় প্রতীক নিয়ে আসে। তোমরা জাতীয় প্রতীক দেখছো, শাপলা একবার পরীক্ষার মধ্যে আসছে বলে এক স্টুডেন্ট দেখছি যে পকেটের 5 টাকার কয়েন খুলে সুন্দর করে দেখে দেখে বর্ণনা করতেছে। তো তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলো সুযোগ পাবে না। দেখো এই আমরা জাতীয় প্রতীক জানি, এরকম একটা শাপলা ইয়ে, আমি এটা ইয়ে দিলাম না শাপলা, হ্যাঁ এরকম একটা শাপলা। শাপলার মধ্যে আমরা দেখি যে শাপলাটাকে উভয় পাশে ধানের শীষ বিশিষ্ট পানিতে বাজাতে, ধানের শীষ আছে উভয় পাশে এরকম বাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাটের পরস্পর সংযুক্ত 3টি পাতা। এই যে পাটের এরকম একটা পাতা কিন্তু 3টা পাতা, পরীক্ষা আসে যে পাটের পাতা কয়টা, হ্যাঁ এটা কিন্তু জানতে হবে 3টা, এবং উভয় পাশে 2টি করে তারকা। কয়টা তারকা, এখানে 2টা তারকা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারকা আছে টোটাল 4টা। এই 4টা তারকা দিয়ে বোঝাচ্ছে বাংলাদেশের সংবিধানের 4টা মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, 4টা। আর এখানে ধানের পাটের 3টা শীষ পাতা আর ধানের 2টা শীষ, এটা খেয়াল রাখবে। জাতীয়তা কি, বাংলাদেশে জানি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ জাতীয়তা নিয়ে আছে, সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, 6-1 বলা হচ্ছে আমরা জাতি হিসেবে বাঙালি। খেয়াল করবা সবাই, সবাইটা প্যাচ লাগাও, জাতি হিসেবে সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমরা কি জাতি হিসেবে আমরা বাঙালি, জাতি, আর আমাদের জাতীয়তা বাংলাদেশি। তো অনেকে কিন্তু প্যাচ লাগাও যে আমাদের কি এখন কি শাপলা, এখন ভাইয়া এখন শাপলা, আচ্ছা 6-1 এক্স্যাক্টলি। সো এই যে এই 6-1 কি রয়েছে যে আমরা জাতি হিসেবে কি বাঙালি, অর্থাৎ আমাদের রেস যেটা বলি যে বাঙালি, তো এটা হচ্ছে জাতি হিসেবে বাঙালি, আর আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তো এরকম কিন্তু আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে যে আমাদের জাতীয়তা কি বাংলাদেশি আর জাতি হিসেবে বাঙালি। বারবার বলছি এটা বিসিএস ভাইবা পরীক্ষা থেকে ধরে প্রত্যেকটা জায়গায় তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন এটা করে যে আমরা জাতি হিসেবে আসলে কি। আর অনেকে বলে বাঙালি হচ্ছে সংকর জাতি,
বাঙালি কোন জাতীয়তা নেই। আরে ভাই, পৃথিবীর প্রত্যেকটা জাতি সংকর জাতি। আর তুমি যদি ইংরেজ জাতি কি জার্মান, বিভিন্ন অনেকগুলো জাতির সংমিশ্রণে, আরব জাতি অনেকগুলো জাতির সংমিশ্রণে, আমেরিকার যতগুলা জাতি দেখবো সবগুলো স্প্যানিশ জাতি, ভাষার উপর ভিত্তি করা হয়, ধর্মের উপর ভিত্তি করা হয়। প্রত্যেকটা জাতি হচ্ছে সংকর জাতি, কোনো জাতি ইউনিক নাই এই পৃথিবীতে। সো আমরা বাঙালিও যেমন সংকর, পৃথিবীর প্রত্যেকটা জাতি এই অবস্থা। সো আমাদের কোনো ইনফেরিয়র, আমাদের হচ্ছে নিম্ন ভূত করার কোনো কারণ নাই, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, পরীক্ষা আসে রাষ্ট্রভাষা বাংলা, বাংলা, ইংরেজি, আর দ্বিতীয় হচ্ছে ইংরেজি। সংবিধানের এই যে রাষ্ট্রভাষা নিয়ে 3 নম্বর অনুচ্ছেদ, সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রভাষা কি হবে, আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানের 3 নম্বর পরীক্ষা আসে যে সংবিধানের কত, আবার বিশেষ পরীক্ষা আসছে 45তম বিশেষ পরীক্ষায়, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা হবে, আমাদের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা হবে। সেটা কিন্তু সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ, 3 নম্বর অনুচ্ছেদে আছে। আর আমাদের যে রাষ্ট্রধর্ম কি হবে, ইসলাম হবে, পাশাপাশি অন্য ধর্মের প্রাধান্য রয়েছে। রাষ্ট্র ধর্ম সেটা কিন্তু সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে আছে, সংবিধানের 2 নম্বর। আমি যেভাবে বলছি 1 নম্বর অনুচ্ছেদে কি আছে, সংবিধান আমরা করে ফেললাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1 নম্বর, 2 নম্বর আছে রাষ্ট্র ধর্ম কি হবে 2 নম্বর, 3 নম্বর রাষ্ট্র ভাষা কি হবে, 4 নম্বরটা লিখি, 4 নম্বর হচ্ছে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, তোমরা কিন্তু একটার মধ্যে, একের মধ্যে 2, তোমরা বাংলাদেশ সম্পর্কেও জানতেছো, আবার সংবিধান তোমাদের পড়া হয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে এটা। 5 নম্বরে কি আমি বলে দিচ্ছি, 5 নম্বরে এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী, 6 নম্বরে আমাদের জাতীয়তা। এই 6টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। এই 6টার বাইরে খুব রেয়ার আসে। এই 6টা জানলে তোমার সংবিধানের তেমন আর বেশি কিছু জানতে হয় না, মানে অনুচ্ছেদ সম্পর্কে অনেকগুলো অনুচ্ছেদ আছে, বাট প্রথম 10টার মধ্যে এই 6টা অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বরে আমার বাংলাদেশের নাম কি, 2 নম্বরে আমার রাষ্ট্র ধর্ম কি হবে, 3 নম্বরে রাষ্ট্র ভাষা কি হবে, 4 নম্বরে আমার জাতীয় যে প্রতীক, আমার সঙ্গীত, এগুলা কি হবে, 5 নম্বরে রাজধানী, আর 6 নম্বরে আমার জাতীয়তা। এই 6টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সবাই মুখস্থ করে ফেলবা। আমি কিন্তু নেক্সট ক্লাসে আমরা যখন পরীক্ষা নিব আমাদের পেজ থেকে, আমরা কিন্তু ক্লাসের পরে তোমাদের গুগল ডক্স ফর্ম দিয়ে পরীক্ষা নিব। হ্যাঁ, সো এই পরীক্ষা যখন নিব তোমরা কিন্তু এগুলা যে সর্বোচ্চ পরীক্ষা পাবে তাকে কিন্তু স্পেশাল ভাবে আমরা হচ্ছে তাকে প্রাইজ দিব। সো তোমরা কিন্তু ভালো করে এটা খেয়াল রাখো এবং ভালো করে পড়াশোনা করো এবং ক্লাসটা ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, তারপরে আমরা দেখি, এই যে দেখো আমরা হচ্ছে, তারপরে দেখি এই যে বাংলাদেশের আমরা দেখলাম এতক্ষণ আশেপাশে অনেক কিছু দেখলাম। এবার আমরা বাংলাদেশের ডান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, কি কত পার্সেন্ট মুসলিম এই কোশ্চেন আসবে না, কত পার্সেন্ট মুসলিম এটা আসার সম্ভাবনা খুবই কম, কারণ এত ডিটেলসে খুব একটা প্রশ্ন আসে না, এত ডিটেলসে খুব একটা প্রশ্ন আসে না। হ্যাঁ, আচ্ছা, তো এবার দেখো তোমাদের ক্লাস নিতে স্যারের গলা শুকিয়ে গেছে। তো আমরা দেখি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের দিক সবসময় মনে রাখবা, মানচিত্রের উপর দিক হচ্ছে উত্তর, উত্তর, উত্তরের ঠিক নিচে হচ্ছে দক্ষিণ, দক্ষিণ, সবসময় মাথায় রাখবা। ধরো তুমি এইভাবে দাঁড়াইছো, হ্যাঁ, এইভাবে দাঁড়ালে মানচিত্রের উপর দিকে তোমার সামনের দিকে যেতে হবে উত্তর, কারণ উত্তরের বিপরীত কি হবে দক্ষিণ, আর এই পাশে যেটা হচ্ছে বাম পাশে, ডান পাশে পূর্ব, আর এই বাম পাশে হচ্ছে পশ্চিম, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, তোমাদের এই বছর নার্সিং এ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুবই আসে যে পূর্ব দক্ষিণের 3টা বিষয় আমরা এখান থেকে বলবো, 3টা বিষয় আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। তো তোমরা লিখো তো, বলো তো বাংলাদেশের সর্ব উত্তরের, আবার সরি, সর্ব দক্ষিণের জায়গার নাম কি? সবাই একটু কমেন্ট করে জানাও, বাংলাদেশের সর্ব দক্ষিণের জায়গার নাম কি? সর্ব দক্ষিণের জায়গার নাম কি? দেখি কয়জন কমেন্ট করতে পারো, সবাই কমেন্ট করে জানাও বাংলাদেশের সর্ব দক্ষিণের জায়গার নাম কি? দেখি কে কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ। একজন লিখতেছে স্যার কেমন আছেন, তানভীর হোসেন লিখছে স্যার আসসালাম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার জিকে ক্লাসগুলো মিস করি, আমিও অনেক মিস করি তোমাদের জিকে ক্লাস নেওয়াটা। তোমরা টেকনোলজির কল্যাণে এখন হয়তো আবার করতে পারতেছে জিকে ক্লাস। আমরা দেখি যে জিকে ক্লাসটা আমরা শেষ করি। থ্যাংক ইউ তানভীর। যাই হোক, তো এই যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি আমি যেটা বললাম, দেখো আমরা 3টা বিষয় পড়বো। দেখো জেলা, প্রথম পড়বো জেলা,
তারপরে কি করবো, জেলার পরে থাকবো উপজেলা বা থানা, যেটা বলি থানা। আর 3 নম্বর হচ্ছে জায়গা। 3 নম্বর কি পড়বো, জায়গা। জায়গা, এই 3টা বিষয় পড়বো। 1 নম্বরে জেলা, 2 নম্বরে থানা, 3 নম্বরে জায়গা। তো আমরা বলে নিয়েছি সর্বোত্তরে মাথার উপরে যে জায়গাটি, সেই জায়গাটির নাম হলো কি উত্তর। আর উত্তরের ঠিক বিপরীতে কি হয়, দক্ষিণ। আর আমরা ডান পাশে কি হবে, আমরা যেভাবে মানচিত্র করে থাকবো ডান পাশে পূর্ব হবে, আর পূর্ব ঠিক বিপরীতে কি পশ্চিম। এই 4টা দিক আমি চিনি, ঠিক না? এই 4টা দিক কিন্তু আমি চিনি। এই 4টা দিক যেহেতু চিনে ফেলছি আমরা, সেহেতু কিন্তু আমাদের এখন আর কোনো বেশি সমস্যা নাই। এখন আমরা দেখবো সর্ব উত্তর। উত্তর মানে কি উপর, উত্তর মানে কি উপর। তাহলে উপরে যাই। সর্ব উত্তরের যে জেলাটা আছে, এই জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। তাহলে সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। এখানে কেউ আছে নাকি পঞ্চগড়ের? কমেন্ট করে জানাইতে পারো। এখানে কেউ আছে নাকি পঞ্চগড়ের? সর্ব উত্তরের যে জায়গাটা আছে, যে জেলাটা আছে, জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। 2 নম্বর হচ্ছে যে থানাটা আছে, সেই থানাটার নাম হচ্ছে তেতুলিয়া। কিলিয়া, তেতুলিয়া। আমি জানি অনেকের মুখে এই তেতুলিয়া নামটা শুনে পানি চলে আসছে, কোনো সমস্যা নাই, ক্লাস শেষে তেতুল খেয়ে নেবো আর কি। যাই হোক, তেতুলিয়া। তারপরে এই জায়গার নাম হচ্ছে বাংলা বান্ধা। জায়গার নাম কি, বাংলা বান্ধা বা জায়গির জোত। যাদের বইয়ে বাংলা বান্ধা নাই, তারা হচ্ছে জায়গির জোত। আমি লিখে দিই, অনেকে এটা পারবা না। জায়গির জোত। জায়গির জোত তার মানে কি, জায়গির জোত। এটা হচ্ছে সর্ব উত্তরের জায়গার নাম। সো অনেকে দেখবা এই হচ্ছে, আমরা কি দেখলাম, পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তরের জেলার নাম। পরীক্ষা যদি থাকে যে বলতো বাবা বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি, তোমরা সুন্দর করে কি লিখবা, বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি, কি লিখবা, সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। আর যদি বলে যে থানার নাম কি, সুন্দর করে তোমরা লিখবে তেতুলিয়া। আর যদি বলে স্থানের নাম, তাহলে লিখবা বাংলা বান্ধা। স্থানের নাম কি, বাংলা বান্ধা। আর বাংলা বান্ধা অপশন না থাকলে জায়গির জোত। সবাই খাতার মধ্যে নোট করে ফেলো এটা। আচ্ছা, তারপরে এখন লিখছে তেতুল নাই, ভাইয়া মিস্টেন। আচ্ছা, তার মানে যাই হোক, এই যে তেতুল নাই বাসায়, না থাকলে কিনে খাবেন। যাই হোক, এবার বিষয় হচ্ছে এই যে এই বিষয়টাকে আমরা দেখবো উত্তর। উত্তরের পরে কি আসে, দক্ষিণ না? দক্ষিণের সর্বদক্ষিণের যে জেলার নাম, সেটা হচ্ছে একজন লিখছে কক্সবাজার। কে লিখছে দেখি? তানভীর লিখছে। আমি কিন্তু বলছি স্থানের নাম কি, জায়গার নাম কি। বাবা ভালো করে খেয়াল করো, ট্রিক্স দিছি কি এখানে। ট্রিক্সটা হচ্ছে আমি কিন্তু বলছি যে এখানে সর্ব দক্ষিণের জায়গার নাম কি, নট বলে নাই যে জেলা। যেহেতু জেলা যদি বলতাম তাহলে তোমারটা রাইট হতো কক্সবাজার। এই যে কক্সবাজারে বাংলাদেশের সবচেয়ে বড় বা লংগেস্ট সি বিচ ইন দা ওয়ার্ল্ড। বাংলাদেশ হ্যাজ লংগেস্ট সি বিচ ইন দা ওয়ার্ল্ড, দ্যাট ইজ কক্সবাজার। সো কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে না, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। যাই হোক, আছে কই কক্সবাজার। তো এই জায়গাটা, এখানে আবার মেরিন ড্রাইভ আছে। পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভও কিন্তু কোথায় আছে, আমাদের এখানে। আমরা দেখি যে মেরিন ড্রাইভ আছে কোথায়, আমাদের এই কক্সবাজারে। কিন্তু এই কক্সবাজারের কিন্তু এটা হচ্ছে দক্ষিণের জায়গা, জায়গা না, এটা জেলা। আর 2 নম্বর হচ্ছে টেকনাফ হচ্ছে থানা। টেকনাফ কি থানা। আর জায়গার নাম হচ্ছে ছেড়াদ্বীপ। এই দেখো, এই যে সবাই ভুল করছে, এটা কিন্তু এবার নার্সিং এ আসছে। এবার নার্সিং এই প্রশ্ন আছে, ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের জায়গার নাম কি, ছেড়াদ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের জায়গার নাম হচ্ছে ছেড়াদ্বীপ। তার মানে এই ছেড়াদ্বীপটা হইলো বাংলাদেশের সর্বদক্ষিণের জায়গার নাম। যদি প্রশ্ন আসে একটু ঘুরাইয়া দেয়, যদি বলে ইউনিয়ন কোনটা, তাইলে কি বলবো, ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নটা হলো কি, সেন্ট মার্টিন। তো দেখা যায় তোমরা অনেকে আছো, দেখো সেন্ট মার্টিন ইউনিয়ন কিন্তু খুবই কাছাকাছি একটা ইউনিয়ন। যাই হোক, তো এরপরে দেখো আমরা এই 3টা বললাম। উত্তরে বললাম তেতুলিয়া, আর দক্ষিণে বললাম টেকনাফ। তোমরা বাংলা সিনেমা দেখো নাই? শয়তান তুই টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে থাকিস আমি তোকে উদ্ধার করে নিয়ে আসবো, এরকম বলে না, যে তোকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো, এরকম বলে। টেকনাফ থেকে তেতুলিয়া। তো আমি বুঝতাম না টেকনাফ আর তেতুলিয়া অনেক কাছাকাছি থাকে না, যে টেকনাফ থেকে তেতুলিয়া কাছাকাছি। কিন্তু টেকনাফ হচ্ছে সর্ব উত্তরের দক্ষিণের জায়গা হচ্ছে টেকনাফ, আর তেতুলিয়া সর্ব উত্তরের জায়গা। সর্ব উত্তর আছে তেতুলিয়া, আর সর্ব দক্ষিণে আছে টেকনাফ। তার পুরা বাংলাদেশকে যেখানে থাকো না কেন তোমাকে খুঁজে আনার একটা হুঙ্কার দিয়েছে সে আর কি, জসিমের সিনেমা, যে টেকনাফ থেকে তেতুলিয়া। এই হচ্ছে বিষয়। তো টেকনাফ হচ্ছে সর্ব দক্ষিণে থানার নাম, আর তেতুলিয়া হচ্ছে সর্ব উত্তরের থানার নাম। এবার পূর্বে যাই। পূর্বে দেখো, পূর্বের যে জেলা সেটা হচ্ছে বান্দরবন। এই যে এটা হচ্ছে পূর্ব। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব।
এই পূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবন, জেলার নাম কি গেল বান্দরবন। আর থানার নাম হচ্ছে থানচি, কিচি, এই যে থানা 2 নম্বর হচ্ছে থানচি, তার মানে 2 নম্বর হচ্ছে থানচি, তার মানে সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান। সবাই বলে বন, কিন্তু আসলে কোথাও কিন্তু হ্যাঁ ফার্স্ট টু লাস্ট কোথাও কিন্তু বান্দরবন লেখা নাই, হ্যাঁ বান্দরবান হবে, ঠিক আছে বান্দরবান। আমি আবার লিখেছি বান্দর, অনেকেই বান্দর আছে ক্লাসের মধ্যে জানি, ভালো হয়ে গেল বান্দরবান, ঠিক আছে বান্দরবান। হ্যাঁ আমাদের যারা অনেক লাফালাফি করে তাদেরকে বলে বান্দর, যদিও মানুষ কখনো বান্দর হয় না। এই বান্দরবান কিন্তু হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বান্দরবান। এই বান্দরবান হচ্ছে পূর্বের জেলার নাম। আর থানার নাম হচ্ছে থানচি, থানা থানচি, থানচি মানে দক্ষিণের বা আমরা যে পূর্বের জায়গা থানার নাম, জেলার নাম হচ্ছে বান্দরবান, থানার নাম থানচি। আর জায়গা যেটা আছে জায়গাটার নাম হচ্ছে আখাইন ঠং। আমি লিখে দিই, অনেকে পারবো না। আখাইন ঠং, অনেক মেরা করে ঢং, আমি লিখছি ঠং, তারপর আখাইন ঠং, তারপর সর্বপূর্বের থানার নাম হচ্ছে কি থানচি, আর জায়গার নাম হচ্ছে আখাইন ঠং, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা এটা দেখছি, যাই হোক আমরা এই জায়গাটা দেখে পেলাম যে সর্বপূর্বের জায়গার নাম কি হচ্ছে আখাইন ঠং। আচ্ছা তো এই হচ্ছে বিষয়। এবার আসি, পূর্ব তো শেষ, সব পূর্ব, এবার পশ্চিমে আসি। পশ্চিম দিকে আমরা ওই বলি না কিবলা আমাদের আর কি, পশ্চিম দিকে। এই পশ্চিমে যে জায়গা না, আমরা প্রথম দেখবো কি জেলা, জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এখন কিন্তু আমের সিজনে আর কি, ঠিক না? তো এই সিজনে তোমরা দেখো এই যে এই জায়গাটা চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশের আম গবেষণা ইনস্টিটিউট কিন্তু চাপাই নবাবগঞ্জে। তোমরা একটু নোট করে ফেলো যে বাংলাদেশের আম গবেষণা ইনস্টিটিউট কোথায়? চাপাই নবাবগঞ্জে। বাংলাদেশের আম গবেষণা ইনস্টিটিউট কোথায়? চাপাই নবাবগঞ্জ। তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসটা কি বুঝতেছো, ক্লাস কি বুঝতে পারতেছো তোমরা? বাংলাদেশের আম গবেষণা ইনস্টিটিউট কোথায়? চাপাই নবাবগঞ্জে। বাংলাদেশের আম গবেষণা ইনস্টিটিউট, সবাই লিখে ফেলো আম গবেষণা ইনস্টিটিউট। এই যে এই আম গবেষণা ইনস্টিটিউট, আম খাইতে খাইতে আমরা দেখি, এখন কিন্তু আমের সিজন চলতেছে, তোমাদের যাদের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জের আশেপাশে আসে আমাদের জন্য আম পাঠিয়ে দিবা। যাই হোক, এই যে দেখো চাপাই নবাবগঞ্জ, হ্যাঁ এটা হচ্ছে পশ্চিমের জেলার নাম। আর যে থানাটা আছে, থানাটার নাম হচ্ছে শিবগঞ্জ। থানার নাম কি? শিবগঞ্জ। তার সর্বপশ্চিমের যে থানা আছে, এই থানার নাম কি? শিবগঞ্জ। শিবগঞ্জ, শিবগঞ্জ হচ্ছে সর্বপশ্চিমের থানার নাম। আর জায়গার নাম হচ্ছে মনাকষা। কি কষা? জার্মান কষা, তার নাম মনাকষা। তাহলে সর্বপশ্চিমের আমি যদি দেখি যে থানাটা, যে জায়গাটার নাম হচ্ছে মনাকষা। তাহলে আমি আবার প্রথম থেকে বলি। প্রথম হচ্ছে জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আর থানা হচ্ছে কি শিবগঞ্জ, আর জায়গার নাম হচ্ছে কি তোমরা ইতিমধ্যে বলেছি আমি মনাকষা। মানে অনেকের মন থাকে না, খুব ব দেয় আর কি, তার মনাকষা আর কি। সেক্ষেত্রে আমরা 4টা দিক কভার করলাম। প্রথম হচ্ছে উত্তর, তারপর দক্ষিণ, তারপর পূর্ব, পশ্চিম। এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, কারণ এই বছরও কিন্তু ঢাকা তোমাদের নার্সিং এর প্রশ্ন আসছে কোথেকে? এখান থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবা। আচ্ছা আচ্ছা, একজন লিখে ভাই আপনার সাথে দেখা হোক, তোমরা চলে আসো, যে কোনো একদিন ফোন দিয়ে চলে আসো, আমরা দেখা হবে ইনশাআল্লাহ। টিএসসি তে সবাইকে চায়ের আমন্ত্রণ রইল, যারা যারা দেখছো আর কি। দেখো, তো আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখি যে কি আছে আমাদের জন্য। আচ্ছা ওকে, তো এই যে এখানে আমরা কি দেখেছি তোমাদেরকে, এখানে দেখো বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে। দেখো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে টোটাল 32টা, কিন্তু ভারতের সাথে সীমানা আছে 30টা, মিয়ানমার আছে 3টা, মিয়ানমার আছে 3টা, তার মানে টোটাল হওয়ার কথা হলো 33। হইছে কয়টা? 32 হইছে কয়টা? 32। কাহিনী কি তাহলে? কাহিনীটা কি যে স্যার আপনি বলতেছেন বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে 32টা, টোটাল জেলা আছে 32টার সাথে সীমান্ত, এর মধ্যে ভারতের 30 আর মিয়ানমারের 3, তাহলে তো 33। তাহলে আর বাকি, কিন্তু আপনি দিচ্ছেন 32, তাহলে কি আপনি ভুল লিখছেন? প্রশ্ন আসে না মাথায়? আচ্ছা দেখো একটা জেলা আছে, যে জেলাটা 2টা দেশের সাথে নিশ্চয়ই কমন। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাতো যে কোন জেলাটার 2টা দেশের সাথে সীমান্ত রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আগে বলা হচ্ছে বাংলাদেশের সীমান্ত রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে। এখন লিখো কোন জেলাটার 2টা দেশের সাথে সীমান্ত আছে। কোন জেলাটার 2টা দেশের সাথে সীমান্ত আছে?
দেখি কোন জেলাটা কেউ আনসার করো। একজন বলছে চা খাই না আমি। হ্যাঁ, চা না খাইলে অন্য কিছু আছে, সমস্যা নেই। আমাদের ইয়াতে, আমাদের ইউনিভার্সিটি শুধু চা পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায়। পারি না। আচ্ছা দেখো, একজন বলছে পারি না, বাকিরা মনে পারে না। দেখো এই যে দেখো, এই রাঙামাটি, মনে রাখবা কি, রাঙামাটির মাটি দুইটা দেশকে রাঙিয়েছে। রাঙামাটির মানে কি, এই রাঙামাটির মাটি কয়টা দেশকে রাঙিয়েছে? দুইটা। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। রাঙামাটির সাথে দুইটা দেশের কমিউনিকেশন না। এইখানে দেখো একটা বিভাগ আছে বরিশাল বিভাগ। এই বরিশাল বিভাগের সাথে কোন দেশের সীমান্ত নাই। ইন্টারেস্টিং না? বাংলাদেশের 6টা বিভাগের সাথে, হ্যাঁ আমি যদি বলি সবগুলো 6টা, বাংলাদেশের সবগুলো বিভাগের সাথে কিন্তু মোটামুটি সীমান্ত আছে। এই বরিশাল বিভাগের সাথে কোন জায়গায় সীমান্ত নেই। আরেকটা আছে, আরেকটা হচ্ছে ঢাকা। ঢাকার সাথেও কোনো দেশের সীমান্ত নেই। ঢাকা বিভাগ আর বরিশাল বিভাগ, এই দুইটা বিভাগের সাথে কোন দেশের সীমান্ত নাই। আর যদি বলে বাংলাদেশের কোন বিভাগটি সীমান্তবর্তী বিভাগ নয়, তাহলে কিন্তু ঢাকা আসবে, কারণ ঢাকার সাথে কিন্তু সীমান্ত নেই। দেখো এই কিন্তু বরিশালের সাথে কিন্তু বঙ্গোপসাগরের সীমান্ত আছে। ভোলা কিছুদিন পরে পরে বলো না, পটুয়াখালীতে জলুদ চাষে অনেক মানুষ মারা গেছে, এই পটুয়াখালী জেলাটা কিন্তু বরিশালে অবস্থিত। যাই হোক, তো আমরা দেখি যে এই যে ঢাকা হচ্ছে, এটা ঢাকার সাথে কোনো সীমান্ত নাই। কারণ কার কাছে সীমান্ত আছে? এই যে এই অঞ্চলটা হচ্ছে, আমরা যদি দেখি, এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ, এটা হচ্ছে সিলেট বিভাগ, দুইটা 1 2, হ্যাঁ এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ 3, এটা হচ্ছে তোমার রংপুর বিভাগ, এই যে এটা রংপুর বিভাগ 4, হ্যাঁ এটা হচ্ছে তোমার রাজশাহী বিভাগ 5, এটা হচ্ছে খুলনা বিভাগ 6। অর্থাৎ 6টা বিভাগের সাথে সীমান্ত। আর সীমান্তবর্তী জেলাগুলো আমি দিয়ে দিলাম এখানে, তোমরা দেখে নিও। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এখানে হিলি সীমান্ত, এখানে এই যে এখানে আছে, 5 বিবি সীমান্ত এখানে আছে, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এখানে মুজিবনগর সরকারের অস্থায়ী ছিল, মানে এখানে আমরা মুজিবনগর সরকার। ঝিনাইদহ ক্যাডেট কলেজ আছে, যশোর হচ্ছে চিকরগাছা, এখানে বেনাপোল সীমান্ত বন্দর, সাতক্ষীরা। আচ্ছা, এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু সীমান্তবর্তী। বান্দরবনের রোমা, হ্যাঁ কক্সবাজার, এই যে বান্দরবন, কক্সবাজার, এগুলো হচ্ছে কার সাথে সীমান্ত? মিয়ানমারের সাথে সীমান্ত। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ক্লাসটা আমরা বেশি লং করবো না, তোমরা অনেকেই ক্লাসটা বোরিং হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু এটার একটু ডিটেইলসে পড়ব। দেখো, আচ্ছা, তো আমরা একটু ডিটেইলসে দেখি যে আর কি আছে আমাদের। আচ্ছা, আমাদের আমরা কি ক্লাসটা কন্টিনিউ করব? আচ্ছা, 10 এপ্রিল, হ্যাঁ তোমরা একটু জানাও যে ক্লাসটা কন্টিনিউ করব কিনা। দেখো, তো এখানে দেখো আমরা বাংলাদেশের এই ম্যাপের মাধ্যমে আমরা দেখি যে বাংলাদেশের কি কি দেখি। দেখো এখানে পরীক্ষা আসতে হবে বাংলাদেশের বৃহত্তম জেলা, পরীক্ষা আমার বিসিএস এ আসছে, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটা? বাংলাদেশের বৃহত্তম জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। আমি একটু বলছিলাম দুইটা জেলার সীমান্ত রয়েছে। বান্দরবানের তাজিং ডং, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং, এটা কিন্তু বান্দরবানে অবস্থিত। কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত হিমছড়ি ঝর্ণা, এটা কিন্তু কোথায়? কক্সবাজারে অবস্থিত। তারপর হচ্ছে চট্টগ্রাম, বাংলাদেশের প্রবেশদ্বার বলে, এই যে দেখো এটা হচ্ছে বাংলাদেশের, ধরো কোন জাহাজ আসছে, এটা কিন্তু একটা পোর্ট, এই পোর্ট দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় এটাকে, চট্টগ্রামকে বলা হয়। আমি যদি আরেকটু মোট তোমাদের জন্য এটা ইয়ে করি, তোমাদের জন্য দেখায়, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? এই দেখো, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। হ্যাঁ, এই যে আমি জানি এখন আরেকটু ক্লিয়ার দেখতে পাইতেছো যে বাংলাদেশের প্রবেশদ্বার বলে চট্টগ্রামকে। হ্যাঁ, সেই প্রবেশদ্বার বলে চট্টগ্রামকে। তারপরে তোমরা দেখো আরেকটু ছোট করে দিয়ে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের জন্য জিনিসটা। তারপরে এই যে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে, আরো দেখলাম যে চট্টগ্রাম সহ আশেপাশের যে জায়গাগুলো সেগুলো সম্পর্কে একটু জানি আমরা। দেখি এই যে এই জেলাটা, এটা হচ্ছে সিলেটের মৌলভীবাজার, এখানে সবচেয়ে বেশি চা হয়। মাধবকুণ্ড, হামহাম জলপ্রপাত, তোমরা শ্রীমঙ্গলের নাম শুনছো না? সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হয় কোথায়? সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায়? শ্রীমঙ্গলে। আর এই মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে। আর এই মৌলভীবাজারে মণিপুরি যে জাতিগোষ্ঠী, তারা কিন্তু এখানে থাকে। আমরা জাতিগোষ্ঠীর ক্লাসে এটা কিন্তু আবার আলোচনা করবো। সবচেয়ে বেশি এবং সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এখানে আমরা বলছিলাম লালাখালে, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর একটা জায়গা। আচ্ছা, গাজীপুর হচ্ছে বাংলাদেশের 71-এর প্রথম প্রতিরোধ হয়েছিল 19শে মার্চ। বর্তমান যে মন্ত্রী আছে, হ্যাঁ মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক,
উনি কিন্তু এই গাজীপুরে, তো ওনাদের নেতৃত্বে কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই যে মুক্তিযুদ্ধে তোমার হচ্ছে এই 19শে মার্চ তারা প্রতিরোধ গড়ে তোলে। এবং বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের প্রথম যে ভাস্কর্য, সেটার নাম হলো জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী, এটা কিন্তু গাজীপুর অবস্থিত। জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত? গাজীপুরে, ঠিক আছে, গাজীপুরে, গাজীপুর চৌরাস্তা। এবং বাংলাদেশের টাকশাল, টাকা যেখানে বানায়, হ্যাঁ, টাকা যেখানে বানায় সেটা হচ্ছে গাজীপুর। বাংলাদেশের যে অস্ত্র কারখানা সেটা হচ্ছে গাজীপুর। বুঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে নীলফামারী, যে নীল চাষের উপর ভিত্তি করে নাম করা হয় নীলফামারী, তোমার নীল বিদ্রোহ নাম করে। এটা হচ্ছে ঠাকুরগাঁ, পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে এটা পঞ্চগড়ের সর্ব উত্তরের জেলা। প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে আমরা জানি চাঁপাই নবাবগঞ্জ। রাজশাহী হচ্ছে সবচেয়ে গরমতম জেলা আর কি। নাটোর হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান। আমরা বলি শীতলতম স্থান হচ্ছে সিলেটে, আর সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে লালপুর, নাটোরে। মেহেরপুর আমরা বলছিলাম 10 এপ্রিল, একজন কমেন্ট করছিলাম, আমরা জানি। আচ্ছা, একজন আমাদের লিখেছে, আমাদের সাদ্দাম শামীম ভাই আমাদের ক্লাস দেখছেন, থ্যাংক ইউ ভাই। উনি বাজিতপুর শাখার পরিচালক আমাদের কর্নিয়ার, খুবই আন্তরিক এবং খুবই ভালো ভাই। থ্যাংক ইউ। ভাই লিখছে যে আপনার ক্লাস আমার স্টুডেন্টরা খুব মিস করে, আমিও তাদের ক্লাস নেওয়াটা খুব মিস করি, এবং আপনার আন্তরিকতা আমরা কর্নিয়া পরিবার খুবই বিমুগ্ধ, আমরা মুগ্ধ আপনার প্রতি আর কি। তো সেক্ষেত্রে আশা করি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যাই হোক, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভাই আমাদের ক্লাস দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আশা করি সামনাসামনি আবার দেখা হবে। আচ্ছা, দেখো এবার দেখি এই যে মেহেরপুর আমরা বললাম, তারপর হচ্ছে আমরা কি 10 এপ্রিল আমরা জানি মেহেরপুর। তারপর আমরা দেখবো যে এই প্রথম শত্রুমুক্ত জেলা, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত, মানে শত্রুমুক্ত কে? শত্রুতা আমি আপনার শত্রু না, শত্রু হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে শত্রু মুক্ত হয়েছে সেটা হচ্ছে কি যশোর। যশোর কি বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা, নাম কি যশোর। আবার মাগুরা হচ্ছে নিরক্ষর মুক্ত জেলা। নিরক্ষর মানে কি? যারা হচ্ছে সাইন করতে পারছে অক্ষর জ্ঞান ছিল না। নিরক্ষর মানে কি? এখানে কোনো নিরক্ষর ব্যক্তি নাই, মানে যে সবাই সাইন করতে পারে, সবাই নিজের নামটা লিখতে পারবে, সেটা হচ্ছে মাগুরা। মাগুরা হচ্ছে নিরক্ষর মুক্ত জেলা। আচ্ছা, সাকিব আল হাসানের জেলা তোমরা জানো না? তোমরা জানো মাগুরা হচ্ছে সাকিব আল হাসানের জেলা। খুলনা, খুলনাকে বলে বাংলাদেশের কুয়েত সিটি, অর্থাৎ বাংলাদেশের যে চিংড়ি কিন্তু আমরা রপ্তানি করে অনেক হোয়াইট গোল্ড বলা হয়। পরীক্ষায় অনেকবার প্রশ্ন আছে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে? বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। যাই হোক, এই যে বিষয়টা আমরা আসলে আমাদের যে কর্নিয়াল যে শাখাগুলো রয়েছে সারা বাংলাদেশের বিস্তৃত, সবগুলো শাখা আমরা যাই, আমরা দেখি। এর মধ্যে আমার পার্সোনালি অনেকগুলো শাখায় যাওয়ার সুযোগ হয়েছে, এবং আপনারা যে কর্নিয়ার উপর আস্থা রাখতে পারেন, এবং কর্নিয়া আপনাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দিবে, এবং কর্নিয়ার মাধ্যমে আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে। যে জায়গায় আছেন তার নিকটবর্তী যে কর্নিয়াটি আছে সেটার মধ্যে আপনারা কিন্তু ইনক্লুড করতে পারেন আমাদের শাখাগুলোতে। সেখানে আপনার আমাদের কিশোরগঞ্জের বাজিতপুর শাখা রয়েছে, সেটা অনেক ভালো একটি শাখা। আমাদের ফার্মগেটে আমাদের হেড ব্রাঞ্চ আছে, সেটাও অনেক ভালো শাখা। তো বাংলাদেশের প্রত্যেকটি কিন্তু আমরা কর্নিয়া খুব ভালো সার্ভিস দিয়ে থাকি। তো আপনার কর্নিয়ার উপর কিন্তু আস্থা রেখে আপনার যে জ্ঞানের বা আপনার যে স্বপ্নটি আপনার পূরণ করতে পারেন। যাই হোক, তো আমরা দেখি যে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় খুলনাকে, কারণ খুলনার থেকে আমরা অনেক পরিমাণ যে আমরা হচ্ছে হোয়াইট গোল্ড বা চিংড়ি বিক্রি করি আমরা এখান থেকে। তো এই হচ্ছে বিষয়। পটুয়াখালীতে আমরা জানি যে সাগরকন্যা খ্যাত, যে আমরা জানি যে সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে, আর এই কুয়াকাটা কি কোথায় অবস্থিত? পটুয়াখালীতে। এবং আপনারা জানেন যে পায়রা সমুদ্র বন্দর, সেটা কিন্তু কুয়াকাটাতে। এবং ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, সেটা হচ্ছে ভোলা। ভোলা কি 4 দিক দিয়ে পানি, মাঝখানে হচ্ছে ভোলা। আমাদের ভোলা হচ্ছে কি একমাত্র দ্বীপ জেলা। এই ভোলা যে জেলাটি রয়েছে সেই জেলাটি কিন্তু আমাদের একমাত্র পাহাড়ও আছে এখানে, এবং দ্বীপ, এবং দ্বীপ মানে হচ্ছে চারপাশে পানি। আচ্ছা, এই যে আমরা মোটামুটি এই যে এইভাবে হচ্ছে আমরা পড়ি যে কিভাবে প্রত্যেকটা মানচিত্র ধরে ধরে, আমি আজকে ক্লাসে শুধুমাত্র মানচিত্র করে, তো আমাদের শীট গুলো কিন্তু এইভাবে সাজানো। হ্যাঁ, তো আমাদের শীট গুলো করলে আশা করি আপনাদের এই মাথার মধ্যে এটা ক্যাচ করে যাবে যে আসলে আমাদের হচ্ছে শীট গুলোতে আসলে আমরা কত সহজভাবে আপনাদের কাছে জিকেটা সহজভাবে উপস্থাপন করেছি। তো এক্স্যাক্টলি কুয়াকাটা আমাদের প্রিয় একজন স্যার, থ্যাংক ইউ সো মাচ। একজন মাহফুজ আহমেদ প্রত্যয় লিখেছে, থ্যাংক ইউ মাহফুজ। একজন লিখেছে, স্যার আপনি আসলে অনেক ভালো ক্লাস না, আমি আসলে অনেক ভালো ক্লাস নেই না, আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেন বিদায় আমাদের ক্লাসগুলো অনেক বেশি আনন্দদায়ক এবং ভালো হয় আর কি। হ্যাঁ, যাই হোক, মাহফুজ আহমেদ প্রত্যয় লিখেছে, আমাদের প্রিয় একজন স্যার, থ্যাংক ইউ আমাদের মাহফুজ আহমেদ, আপনিও আমার একজন প্রিয় শিক্ষার্থী। আমার শিক্ষার্থীদেরকে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসি। তো সেক্ষেত্রে আমরা আরেকটু পরে আমরা আজকে আমাদের ক্লাসটি শেষ করে দিব। আমাদের ক্লাসের শেষের যে অংশ রয়েছে সেটা হচ্ছে ভূপ্রকৃতি। তো আমরা আজকে বাংলাদেশে এখান পর্যন্তই রাখি।
হ্যাঁ, আমরা বাংলাদেশ সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া রেখেছি। স্যার আপনার ক্লাস, আচ্ছা আপনারা জানাতে পারেন আমাদের ক্লাসগুলো। আচ্ছা, থ্যাংক ইউ নুসরাত তাবাসসুম, আপনি আমার ক্লাস খুব মিস করে, আমিও আপনাদের ক্লাসটাকে মিস করি। থ্যাংক ইউ সো মাচ। দেখি আমরা আরেকটু দেখি, এই যে ভূপ্রকৃতিটা একটু দেখি। বাংলাদেশের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি মানে কি? ভূ মানে পৃথিবী, প্রকৃতি মানে কি? পৃথিবীর বা আমার মাটির ধরনটা কেমন, ঠিক না? যেমন এখানে দেখেন পলল ঘটিত সমভূমি, আমরা এখানে কি দেখতেছি? পলল ঘটিত সমভূমি, সমতল ভূমি হচ্ছে আমাদের এই বাংলাদেশ। এই ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা হয়, 3টা ভাগে। আপনারা যারা হচ্ছে বাংলাদেশের সমতল অঞ্চলে থাকেন, ঢাকা, কিশোরগঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাউনবাড়িয়া, এটা সমতল অঞ্চল, ঠিক না? সেই অঞ্চলটাকে হচ্ছে আমরা সাম্প্রতিক কালের প্লাবন ভূমি এটাকে বলা হয়। আর যারা হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে গাজীপুর, হ্যাঁ, অনেকে গাজীপুরের আছে, কুমিল্লা, গাজীপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, হ্যাঁ, তারপর হচ্ছে বরেন্দ্র অঞ্চল মানে রাজশাহী অঞ্চল থাকেন, তারা হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড় সোপান অঞ্চল। আর যারা হচ্ছে চট্টগ্রাম আর সিলেট অঞ্চলে থাকেন, তারা হচ্ছে এই যে টারশিয়ারি যুগের। আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই যে এটা কিভাবে হয়েছে? হ্যাঁ, কিভাবে হয়েছে টারশিয়ারি যুগ? আমরা একটু দেখি এগুলা কিভাবে হয়েছে। আমরা একটু আমরা লাস্ট হচ্ছে আর একটু আবার দেখে নিই। দেখেন, এইটাই আমাদের আজকে লাস্ট। দেখেন, এই যে পৃথিবীর মধ্যে এই দেশটা যে সৃষ্টি হয়েছে, এইভাবে কিন্তু সৃষ্টি হয় না। এই দেশ কিন্তু এইভাবে হয় না। এই দেশটা সৃষ্টি হয়েছে অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, এটা দিয়ে শেষ করে ইন্টারেস্টিং একটা ঘটনা। পৃথিবীর মধ্যে এগুলা ছড়ায় ছিটাই ছিল, পৃথিবীর মধ্যে পৃথিবী উত্তপ্ত অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে পৃথিবীর এই মাটি গঠিত হয়ে যেত। আর বাংলাদেশকে বলে পলিমাটির দেশ, বদ্বীপ। এই অঞ্চলে কিছু ছিল না, এই ধরেন এই অংশটুকু ছিল এরকম, হ্যাঁ। আস্তে 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 পাহাড় থেকে মাটি আস্তে 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 এইভাবে হচ্ছে এই জায়গাগুলো হয়েছে। এই যে এই টারশিয়ারি যুগের পাহাড়, বা আমরা যদি দেখি এই টারশিয়ারি যুগের এই যে পাহাড়গুলা, এই যে এই পাহাড়গুলো, আমরা যে সিলেটের অংশগুলো, এখানে কিছু পাহাড় আছে, ময়মনসিংহ এর এই জায়গায় কিছু পাহাড় আছে নেত্রকোনার দিকে, আর এইখানে হচ্ছে চট্টগ্রামের পাহাড়। এই পাহাড়গুলো যখন হিমালয় সৃষ্টি হয়েছে, ধরেন হিমালয় যখন সৃষ্টি হয়েছে, তখন ওই হিমালয়ের সাথে এই পাহাড়গুলো হয়েছে। তার মানে তাহলে বুঝতেই পারতেছেন, হিমালয় যেহেতু সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে এই পাহাড়গুলো সবচেয়ে উঁচা, ঠিক না? তাহলে এই পাহাড়গুলো যেহেতু সবচেয়ে উঁচা, তাহলে এগুলো হচ্ছে সর্বোচ্চ পাহাড়। তাহলে এই জন্য দেখবেন চিটাগং গেলে পাহাড়গুলো খুব উঁচা উঁচা, হ্যাঁ, আবার সিলেট গেলে উঁচা। তাহলে এগুলো কিন্তু একটু উঁচু উঁচু পাহাড়, এগুলো হচ্ছে হিমালয়ের সাথে এসে, এই জন্য এগুলো টারশিয়ারি, অনেক আগে পাহাড়। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি, আমরা হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড়। এগুলা কি? লাগমাই পাহাড়, প্লাইস্টোসিন পাহাড়, আর হচ্ছে এখানে বরেন্দ্র ভূমি। 3টা, 1 2 3। এই 3টা হইল গিয়া আপনার যখন পানি জমতে 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 টিলা আছে না, আপনারা দেখেন না যে 8 ফুট 9 ফুট 8 মিটার 9 মিটার টিলা দেখেন। এই অঞ্চলে যে লালমাই পাহাড় টিলার মতো, বেশি উঁচা না, মানে ধর 9 মিটার 10 মিটার, হ্যাঁ। যে প্লাইস্টোসিন যারা হচ্ছে গাজীপুর গেছেন, একটু টিলার মতো, হ্যাঁ। যে বরেন্দ্র ভূমির কিছু পাহাড় আছে, মহাস্থানগড় বা আশেপাশে, এগুলো টিলার মতো, বেশি না কিন্তু, হ্যাঁ। এগুলো হচ্ছে প্লাইস্টোসিন। আর বাকি সবগুলা সাম্প্রতিক প্লাবন, অর্থাৎ এই বন্যার ফলে যে মাটি আসছে, পলি আইসে এসে যে অঞ্চল হয়েছে আমাদের, এই যে বন্যার ফলে মাটি আইসে এসে অঞ্চলগুলো হয়েছে। তো আজকের ক্লাস এখানে ছিল এতটুকু পর্যন্ত। সবার ক্লাস কেমন লাগছে আপনি একটু কমেন্ট করে জানাইতে পারেন। আমি আর আপনারা কি ক্লাস চান কিনা আমাদের কর্নার থেকে, এটাও আমাদের জানাইতে পারেন। আমি যারা যারা এতক্ষণ একদম প্রথম থেকে ক্লাসে ছিলেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এবং নেক্সট ক্লাসগুলোতেও আপনাদেরকে আমরা কি চাই, আমাদের সাথে চাই। তো দেখে আমি হ্যাঁ, আমি প্রত্যয় কবে আবার ক্লাস হবে, আমাদের কর্নিয়ার পেজটা ফলো করবেন। এফএস সাব্বির, থ্যাঙ্কস স্যার, ওয়ান্ডারফুল ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। নেক্সট ক্লাসে তোমাকে দেখতে চাই। আয়েশা, তুমি পুরো ক্লাসে অ্যাক্টিভ ছিলা, থ্যাংক ইউ। কেমন লাগছে বলবো না, এক কথাই সেই, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে মিস দিও না। আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে তোমাদের একদম শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। আমাদের সাথে তোমরা থাকো, কর্নিয়ার পেজ লাইক দিয়ে থাকো। ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার শিক্ষার্থীরা সব সময় সেরা, আমি জানি তোমরা পড়াশোনা করবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।